যদি দেখি সত্য থেকে তুমি নিচ্ছ বটে, কিন্তু সত্যের জেরাক্স কপি ওটা নয়। সেখানে একটা শিল্পের মধ্যে যে মিথ্যাচারটা হচ্ছে তার মধ্যে দেয়ার মাস্ট হ্যাভ সাম স্পেস ফর এক্সটেনশন অফ রিয়েলিটি। রিয়েলিটি অ্যান্ড আর্ট এটা তো এক নয়। এই রিয়েলিটি থেকে নিয়ে তুমি যখন আর্ট করছো তার মধ্যে একটা স্পেস থাকবে ফর এক্সটেনশন অফ রিয়েলিটি। ভীষণ ডাউন টু আর্থ ছেড়ে ভীষণ কেয়ারিং, কিন্তু ভয়টা তোমার নিজের ভেতরে। আঘাতটা বাড়ি থেকে আসে ঠিকই, কিন্তু আঘাত আসতে পারে এটা করতে আসবে, এটা আমার ভেতর থেকে আসবে। সেই থেকে জয় করার দায়িত্ব তো আমার। সেটা আমি জয় করবো কি করে? আমার পার্সপেক্টিভ দেখে। সেখানে দেখছি যে আমি যেটা করতে যাচ্ছি সেখানে আরেকজন বসে আছে, সে হয়তো আমার চেয়ে অনেক বয়স কনিষ্ঠ, সে হয়তো মানে একটু ভীষণ কেয়ারলেস বা একটু ডানপিটে। তো আমাকে সেই সময় ডানপিটে হতে হয়। আমি জানি এত মানুষ রয়েছে আমার সঙ্গে। এখন হলগুলো কি করবে, তারা মেনটেনেন্সের জায়গা একটা আছে। তারপরে হলগুলোতে এখন তো ছবি আসলে হলগুলো তারা তাদের প্রফিটের জায়গাটা কমে গেছে। মানুষ এখন সব সাদা পৃথিবীটাতে হাতের মুঠের মধ্যে চলে এসেছে। চোখ কুন করে দেখে তবু দেখবে, কিন্তু সিনেমা একটা বড় স্ক্রিনে দেখবে, বড় তাহলে তার যিনি সিনেমা করছেন তার পরিশ্রমটা সার্থক হয়। তারপরে সেইটা ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে সাধারণ মানুষের কাছে যে হলগুলো ছিল, মানে ওয়ার্কশপ আইটেম, একটা ওয়ার্কশপ আইটেম। এটা কেন মানুষ হাসে, কেন মানুষ কাঁদে, তার জন্য তোমার ভাবনা কি? নমস্কার বন্ধুরা, আপনাদের নতুন একটি পর্বে স্বাগত। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তার তো আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ তাকে তো আমি জন্ম থেকে দেখছি এবং আমার আগের জেনারেশন যারা আছে তারা জন্মের আগে থেকে দেখছেন। তো আমি তাকে শুনছিও। আমার সঙ্গে আজকে পরাণ স্যার রয়েছেন। স্যারকে তো আমরা বহু চরিত্রে নানান সময় অভিনয় করতে দেখেছি, সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক। আবার সানডে সাসপেন্সেও আমরা শুনেছি স্যারের গলা, তারিণী খুড়োর চরিত্রে। তো প্রথমে বলবো স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি আবার একটু কানে কম শুনি তো। মটা বলেছো? হ্যাঁ স্যার বলেছি। মটা না বললে কেন আছেন হয়ে যাবে, বুঝলে? যে সতর্ক থেকো। আমার মনে হয় মটা বলেছো। হ্যাঁ বলেছি। মোটামুটি ভালো মতো মিশিয়ে আছি। আচ্ছা স্যার, আপনি এই বয়সেও মানে এতটা ফিট, মানে এটার মানে রহস্যটা তোমরাই রহস্য। তোমরা এইভাবে আমার সঙ্গে কথা বলো, হাসো, চারিদিকে হাসি দেখলে আমার একটু ফুর্তি বাড়ে, চারিদিকে একটু গান শুনলে আমার ফুর্তি বাড়ে, চারিদিকে একটু হুল্লোড় হলে বেশ পাঁচজনে মিলে মিশে সব মানে ভয় ভীতি ভুলে গিয়ে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, ভোলাটা কঠিন। হ্যাঁ, সে করে যখন মানুষ হুল্লোড়ের মধ্যে থাকে, প্রাণবন্ত থাকে, তখন চাইতে দেখে আমার প্রাণে একটু প্রাণ সঞ্চার হয়, এই আর কি। আর স্যার প্রথমে বলবো যে আপনার নতুন একটি ছবি আসছে 15ই মে, এটা সাহেব রাজার বাড়ি। তো সেই ছবিটা সূর্য দা বলে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নতুন ডিরেক্টরের আগমন হয়েছে এবং তিনি পরিচালনা করছেন। তো সাহেব রাজার বাড়ি আমি যেটুকু প্রিভিউ দেখলাম বা যেটুকু গল্পটা শুনলাম, এটা একটা অন্যরকম গল্প, যেটা বাংলায় অনেকদিন পর, সেই পুরোনো দিনে আপনি যেরকম ভূতের গল্প করেছিলেন, সেটা যেখানে ভূতের ভয় হোক বা গোসাই বাগানের ভূত হোক, সেরকম আর একটা গল্প আসছে। তো আপনি প্রথমেই গল্পটা রাজি হওয়ার কারণটা যদি একটু বলেন। রাজি হওয়ার কারণটা হচ্ছে আমার কি, তুমি তো জানোই, বয়স তোমার কম হলেও তোমার সম্পর্কে ধারণা নিশ্চয়ই আজকে আমাদের বাংলায়, পৃথিবীর সব জায়গাতেই আছে এরকম, আমাদের বাংলায় যেটা জায়গা করে নিয়েছে সেটা হচ্ছে তোমার ঠাকুরমার ঝুলি। এই ঠাকুরমার ঝুলির মধ্যে যে কি আছে আর কি নেই এই হিসেব আজ পর্যন্ত কেউ জানে না। তেমনি ধরো ওই বড়দের যে আরব্য উপন্যাস উপন্যাস এইসব রূপকথার গল্প টল্প সব আছে, সেখানে শুধু যে ওইগুলো গল্প হিসেবে কিশোরদের বা শৈশবে শিশুদের বা একটু মানে কৈশোর উত্তীর্ণ যৌবনের প্রথম ধাপে যে তারা শুধু ওইটা শুনে যে খুব উদ্দীপিত হয়েছে তা না, তার মধ্যে একটা মোরাল আছে। এই যে গল্পের এই মাধুর্যটা এইখানে, যারা শৈশব থেকে এগুলো শুনছে, শিশু মনে এই গল্প তাদের ভীষণ মানে ইয়ে করতে হবে, মানে উদ্দীপিত করবে। কিন্তু তারা ওই সময় তো তাদের সেরিব্রাল এক্সারসাইজটা সেইভাবে কাজে লাগাতে পারে না।
সেই বুদ্ধিদীপ্ত যে জায়গাগুলো সেইগুলো তখন সবে কুসুমিত হচ্ছে, কিন্তু তার গল্পগুলো মনে রাখে। গল্পের মধ্যে যে অন্য দিক আছে, চেতনার দিক আছে, উপদেশের দিক আছে, বড় হয়ে সেই উপদেশ, সেই ভাবনা, সেই চিন্তা ডেভেলপ হয়ে কি রূপ নেবে সে সম্ভাবনাও আছে। শৈশবে শুধু ভাবনাগুলো, গল্পগুলো তার দারুণ আনন্দ দেয়। তো আমার এটা দেখে মনে হয়েছে, যেটা আমার মনের মধ্যে ছিল আমি জানি, এই গল্পটার মধ্যে যেমন বাবা মা আর দুই শিশু সন্তান, কন্যা সন্তান পুত্র সন্তান, এদের নিয়ে তারা বেড়াতে বেরিয়েছে। তারপর একটা পুরো বাড়ির মধ্যে আশ্রয় করা, সেখানে এক ভূতের রাজা, যা কল্পনা খেয়ে, কিন্তু ওইখান থেকে উদ্ধার পেতে গেলে বাবা মা যদি উদ্ধার পেতে চায় একরকম, সঙ্গে যদি ওই শিশুদের উদ্ধার করতে হয় তার শর্ত আর এক রকম, সেই রাজার কিছু নিয়ম কানুন আছে, ইত্যাদি ইত্যাদি। সুন্দর, মানে শৈশবের যে মজা, কৈশোরের যে মজা, সেই মজাগুলো ওখানে আছে, এবং বড়রাও তার থেকে নিস্তার পাবে না, তারাও এনজয় করবে। সেইখানে এই যে বাচ্চা দুটি দেখানো হয়েছে, গল্পটা সূর্যেরই বোধ হয় চিত্রনাট্য। হ্যাঁ, আমি বলেওছিলাম ওখানে সুন্দর, মানে এই প্রবাহের মধ্যে থেকে তুমি যে এই ভাবনার দাসত্ব করছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি দিয়েছিলাম। এবার শিশুরা ঠাকুরমার ঝুড়ি গল্প শুনতো মনোযোগ দিয়ে। এবার তারা যখন বিপদে পড়েছে, সেখানে দেখছে যে এমন একটা শর্ত, সেই ভূতের রাজা সে এমন একটা শর্ত আরোপ করছে যে সেই উত্তর সঠিকভাবে গল্প বলছে, আর সেই উত্তর ঠিক মতো দিতে না পারলে এখানে কেউ প্রাণে বাঁচবে না, এখান থেকে চলে যেতে পারবে না। এইবার বাবা মা খুব বিপদে পড়লো, কিন্তু ওই শিশু দুটো তাদের ওই ঠাকুরমার ঝুড়ির গল্প অবলম্বনে তারা যে মনন তৈরি করেছে, নিজেদের যেভাবে তৈরি করেছে, তার উপরে ভিত্তি করে ওই ভূতের রাজার সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছে। এরা অনবদ্য, ভীষণ মজার। শিশুদের তো বটেই, এবং বয়স্করাও খুব ভীষণভাবে অনুভব করবে। আমার মনে হয় মানে অনেকদিন ধরে এই ধরনের ছবি হয়নি। এরা সবচেয়ে আমার কষ্ট হয় যে এত সুন্দর একটা ভাবনা, সুন্দর ভাবনা মানে শুধু যে এই সুন্দর ভাবনাটা একটা কক্ষিগত হয়ে থাকবে বা বিশেষ একটা শ্রেণীর জন্য বা বিশেষ একটা বয়স্কের জন্য, তা নয়। এটা মানে সর্বসাধারণের জন্য, মানে ইরেসপেক্টিভ অফ অল এজেস অ্যান্ড থটস। সুতরাং এইটা দেখে আমি খুব উদ্দীপিত হয়েছিলাম, এবং গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছিল। চিত্রনাটক শুনেছিলাম। তারপরে কত কষ্ট করেই ছবিটা হচ্ছে, এই কষ্টটাও কিন্তু আমাকে কষ্ট দিয়েছিল এবং আগ্রান্বিত করে তুলেছিল ছবিটা করার জন্য। তো আমার মনে হয় যে এত পরিশ্রম, এত কষ্ট, এত সুচিন্তিত মনোভাব নিয়ে সংস্কৃতির প্রতি এবং নির্মাণের প্রতি এত আনুগত্য এবং সততা দিয়ে যে কাজটা তৈরি হচ্ছে, এটা সব মানুষেরই খুব ভালো লাগবে। এর একটা সাংস্কৃতিক অবদানটাও কম নয়। সেই জন্যে সকলের কাছে অনুরোধ রইল আমার, আপনারা এই ছবিটা যখন রিলিজ হবে, কত কষ্ট করে করছে, তো তার জন্য তো একটা মন কাঁদে যে একটা কোমরের খুব মানে অর্থবলটা কম, কিন্তু একটা ভালো জিনিস নিয়ে এসে ফেরি করছে। তো আমার মনে হয় তার প্রতি মানে কি বলবো, দয়া দাক্ষিণ্য নয়, তাকে ভালোবেসে তার এই উপহার যে সে নিয়ে এসেছে আপনাদের জন্য, সকলের জন্য, সেই উপহার যদি গ্রহণ করেন কিছু অনুদান বিনিময়ে, তাহলে সেও ধন্য হবে, উপকৃত হবে, আপনাদেরও ভালো লাগবে। আপনাকে আরেকটা কথা, যে আপনি বরাবর যখন কাজ করেন তখন খুব চুজ করে কাজ করেন, মানে যেটা মানে আপনি মানে সব রকম ছবি করেন না, খুব চুজ করে করেন। তো আপনার স্ক্রিপ্ট যে আপনি সিলেক্ট করেন, সেটার প্রসেসটা আপনি কি দেখে করেন? প্রসেস দেখো, এটা তো বিরাট একটা ব্যাপার। এই যে যা আমরা দেখি, মঞ্চে দেখি বা ফিল্মে দেখি, স্ক্রিনে দেখি, সেগুলো তো এই আমাদের জীবন থেকে নেওয়া, সত্য থেকে নেওয়া। তো
তা সত্যের জেরক্স কপি যদি ওখানে যায় তাহলে তার কোনো মূল্য নেই। কারণ সত্য তো শিল্প নয়। সত্যের একটা জেরক্স কপি করে ওখানে দিলে যারা দেখছে তারা বলছে, কি নতুন দেখবো? এটা সারা জীবনের দিনটাতে জীবনের অভিজ্ঞতা দিয়ে যা আমরা বুঝি সেই ক্ষেত্রে দেখাচ্ছি, নতুন কি দেখাচ্ছি? তাহলে তো কোনো মূল্য নেই। কিন্তু সত্য শিল্প নয়, ওটাই তো ওটা শিল্প। সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ। এই সত্য থেকে উপাদান নিয়ে শিল্পটাকে গড়া, ওটা হচ্ছে মিথ্যাচার। তো এইবার আমি যদি দেখি সত্য থেকে তুমি নিচ্ছ বটে, কিন্তু সত্যের জেরক্স কপি ওটা নয়, সেখানে একটা শিল্পের মধ্যে যে মিথ্যাচারটা হচ্ছে তার মধ্যে দেয়ার মাস্ট হ্যাভ সাম স্পেস ফর এক্সটেনশন অফ রিয়েলিটি। রিয়েলিটি অ্যান্ড আর্ট এটা তো এক নয়। এই রিয়েলিটি থেকে নিয়ে তুমি যখন আর্ট করছো তার মধ্যে একটা স্পেস থাকবে ফর এক্সটেনশন অফ রিয়েলিটি, অর্থাৎ কি হতে পারে, কি হতে পারতো। এবার যারা জীবনের অভিজ্ঞতা দিয়ে ওটা দেখবে তারা তো নিজেদের ছবি দেখতে 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 ওই যে এক্সটেনশন অফ রিয়েলিটি, যেখানে কি হতে পারতো বা কি হওয়া উচিত, এইটা যখন তারা দেখছে তখন ভাববে, ও তাই তো আমাদের জীবনে এরকম জিনিস ঘটে, এই কথা তো কোনো ভাবেনি। এইটাই হচ্ছে যিনি তৈরি করছেন এই এখান থেকে নিয়ে, সেই জিনিসটা যদি এখানে থাকে, সেই মানে কি বলবো মুহূর্তগুলো যদি ওখানে থাকে, তাহলে আমি একটা সন্তুষ্ট হই এবং তখন আমি গ্রহণ করি। আর স্যার আপনি তো অনেক সিনিয়র, তো আপনি অনেক পুরনো যারা যারা ডিরেক্টর রয়েছেন তাদের সাথেও কাজ করেছেন এবং অভিনেতাদের সাথেও কাজ করেছেন, আবার নতুনদের সাথেও আপনি কাজ করছেন, যেরকম সূর্যদা, বা আপনি যেরকম এখন একটা টেলিভিশন শো করছেন সংসারের সংকীর্তন, সেখানেও আপনি নতুন অনেকের সাথে কাজ করছেন। তো এই যে পুরোনো দিনে যারা ডিরেক্টর বা অভিনেতারা কাজ করতো তাদের সাথে কি নতুনদের পার্থক্যটা কোথায়? মানে পার্থক্য আমি খুঁজি না। পার্থক্য ছাড়া জীবন হয়? তোমার মতো দেখতে কি সব একরকম হবে? না না না। একটা নিয়ম অনুযায়ী দেখা গেছে যে পৃথিবীতে 7-8 জনের লোক খুঁজে দেখা যায় যে একরকম দেখতে, সেটা এত মানুষের একটু এপাশে হয়ে একরকম হবে না, হতে পারে। কিন্তু পার্থক্যটা আমি খুঁজতে চাই না এই জন্যে যে সবাই আমার মানে আমি যে সৃষ্টি করছি তার সবাই আমরা বন্ধু। আমার বয়স যতই হোক না কেন, আমি বন্ধু ছাড়া কিছু ভাবি না। আমি কারোকে শাসনও করি না, উপদেশও দিই না, কিন্তু গল্প করি। আমার যেহেতু আমার পথ চলাটা একটু বেশি, আমি তেমনি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। এইটাই যে আমার কাজ। আমি পার্থক্য খুঁজি না, কোথাও পার্থক্য খুঁজি না। আমরা কালেকটিভ আর্ট, যেখানে নতুন আসছে নতুনের সঙ্গে পাঠ করবো, পুরনো আসছে পুরনোর সঙ্গে পাঠ করবো। এই তো একটা সবাই মিলে একটা ইউনিট। সেখানে কে কম বেশি ছোট বড় পুরনো নতুন আমি ভাবি না। আর আপনি তো অনেকদিন পরে একটা টেলিভিশন শো করছেন, সংসারের সংকীর্তন। প্রায় ব্যোমকেশ করেছিলেন লাস্ট 2015-এ, তারপর হ্যাঁ, তো দেখতাম রোজ ব্যোমকেশ। আপনার সমস্ত করা টেলিভিশন সংসার সুখের রমণীর গুণে এগুলো প্রত্যেকটাই দেখেছি, বাড়িতে সবাই দেখেছেন। তো আপনি আবার টেলিভিশন শো করছেন এবং বাড়িতেও সবাই বলছেন যে পরাণ স্যার, সুভাষিস স্যার একইভাবে ব্যাক করছেন। তো এই যে আপনাদের তো একটা সিনেমার মধ্যে ব্যস্ততা থাকে যে সেখানে একটা ডেট বা কিছু, একটা টেলিভিশন শো হলে একটা 365 দিনই আপনাকে সেখানে দিতে হয়। তো টেলিভিশন শোর সিদ্ধান্তটা কেন নেওয়া হলো এবং টেলিভিশন শোতে মানে গেলেন এবার? টেলিভিশনের ব্যাপারটি যে আমি এই যে দুটো ছবি, একটা ছবি করেছিলাম কীর্তন বলে একটা ছবি, কীর্তন এবং কীর্তন 2, তারপরে কীর্তন 2 হলো। কীর্তন 2 মানে আরো কীর্তন। হ্যাঁ হ্যাঁ। এইবার ওই প্রোডাকশন হাউস ওই আরো কীর্তনটা ওই জন্যই করলো, কীর্তনের পর কীর্তন, কীর্তনের পর কীর্তন। ওটা তো ওরা ইয়েতে দিয়ে দিয়েছে তোমাদের হটস্টারে, যাই হোক, ক্যামেলিয়া প্রোডাকশন। এবার সেইখান থেকে আমাকে অনুরোধ করেছিল যে স্টার থেকে ওরা একটা ইয়ে করবে। তা আমি তো ইয়ে করি না, ওই তোমার কি বলে সিরিয়াল, বহুদিন করি না। আগে করতাম, প্রচুর করতাম আগে, একদিনে প্রায় 4-5টা করতাম। এখানে 3 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, ওখানে 1 ঘন্টা করতাম। তারপরে সিস্টেমটা কিরকম যেন হয়ে গেল, যে কোনো কারণে আমরা বেড়ে উঠলাম না আর কি। তারপরে কিন্তু এই অনেকদিন বাদে ওই ক্যামেলিয়া থেকে আমাকে অনুরোধ করলো এবং আমাকে বললে স্টার জলসা থেকে অনুরোধ করেছে যে ওনাকে বলুন, তাহলে আমরা এইটাতে করবো। এখন ন্যাচারালি ক্যামেলিয়া সে ওই একটা শর্ত আরোপ করে দিয়েছে, তখন সে আমাকে অনুরোধ করেছে। তাহলে ঠিক আছে, কীর্তনকে উপলক্ষ করি এটা কীর্তন হলো, তারপরে কীর্তনের পর কীর্তন হলো। এইবার ওরা
ওই সংকীর্তন করতে চাইছি আর কি। হ্যাঁ, সংসারের সংকীর্তন। হ্যাঁ, মানে এটাকে আমরা কীর্তন 3 বলতে পারি। ঠিক, সে যে যা বলে বলুক, কে যায় না। হ্যাঁ, ওতে আমার কিছু যায় আসে না, ওগুলো আমি বলি ঢং। তো ন্যাচারালি সেগুলো তারপর দেখলাম যে আমি এখন কিচ্ছু, আর এখন আমি এবার একটা সময় তো একটু থামতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার থিয়েটার আছে, আমি থিয়েটারটা তো একদম মানে চিতায় ওঠার আগে পর্যন্ত আমি পারবো না চ্যানেল থামাতে। সেটা আগে যেমন যেভাবে করেছি, যে গতিতে করেছি, সেটা হয়তো পারবো না, কিন্তু একবারে আমি থামতে পারবো না। রিহার্সাল এখনো চলছে, রিহার্সাল করছি, সবকিছু করছি। অভিনয়টা তো একদম মানে বললাম যে চারটায় ওঠার আগে পর্যন্ত করতে হবে। তবে আর এইগুলো প্রফেশনাল জায়গা, এখানে কিছু নিয়ম কানুন আছে, স্থান কাল পাত্র আছে, সবকিছু আছে। তো ওইটা যখন আমি মনে করবো যে না, ওটা আমার আর এখন সম্ভব নয়, কিন্তু যে হাউস থেকে যে ইয়েগুলো আসে সেগুলো নাছর বান্দা, তখন কি হয় আমি না করে দিই, এবং যেগুলো একদম আমার মনের মতো হয়, কাছাকাছি হবে, কিন্তু সেখানে আমি কিছু শর্ত আরোপ করে দিই। কারণ আমি তো কারোর ঘরে গিয়ে দরজা করানো হয়নি, না না না, আমার দরজা করানো আর হচ্ছে। সুতরাং আমার একটা অ্যাডভান্টেজ দিকে আমি শর্তটা আমি আরোপ করি। তো সে সবাই আবার মেনেও নেয়, ভালোবাসে সবাই। আমিও তো সবাইকে ভালোবাসি। আর এই অভিনয়টা এমন, যারা এটা করে আন্তরিকভাবে, তারা বুঝতে পারে এ কি। এ হচ্ছে যে বিবাহিত জীবনে বউয়ের সতীন, বুঝতে পেরেছো? এ সাংঘাতিক। এই অভিনয় কি জিনিস সে বুঝিয়ে বলা যাবে না। প্লাস সেখান থেকে কিছু লক্ষ্মীর সমাগম হয়, এই তো সেইটা যদি কাছাকাছি হয়, আমি আমার বাধা আছে, আমি এর বেশি সময় দেবো না, এর বেশি সময় থাকবো না, অমুক জায়গায় যাবো না, এখানে নানান রকম মানে কি বলবো ঢং আছে। এগুলোকে কি বলে, বেয়াক্কেলে কাজ বলে এগুলো। না না, একদম আপনার বয়স হয়েছে, এগুলো তো করতেই হবে। বয়স হয়েছে, সে বয়স হলে যে তুমি আমার সঙ্গে পাঞ্জাবি পারবে? না না, তাহলে আমার বয়সী উপায় পারবে না। যুবক যে আসবে সে হিমচিম খাবে, কিন্তু সেটা কোনো কথা নয়। কিন্তু ব্যাপারটা কিছু তো বয়সকালে তো কিছু তো কমজোরি হয়। আমি যে চোখটা যেমন ঝামেলা করে, মানে হাঁটাটা আগের মতো সেটা নেই, এসব আছে। এখানে বসে তোমার সামনে এইসব বলার তো কথা নয় আমার, তুমি প্রশ্ন করলে বলছি। কিন্তু অভিনয়টা আমার জীবনে কোনো দিন ওটা মাইনার, ওটা যা হয়ে আছে তার থেকে এক পর্দা কমবে না। আমি যখন ইন্টারপ্রেট করবো কোনো ক্যারেক্টার, সেটাকে তার সংলাপ উচ্চারণ, তার ইমোশন, তার মডুলেশন, সমস্ত কিছু, তার ইন্টোনেশন, তার পজ পাঞ্চ, এই সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল থাকবে, সেখানে কোনো কামতি হবে না। ওটা যেমন ধরা আছে তেমনি থাকবে। কিন্তু এটা পারফর্ম করতে গিয়ে যে শারীরিক কাজগুলো লাগে, সেইখানে খানিকটা অসুবিধা হতে পারে। আমার কণ্ঠ কোনোদিন বিক্রি করেনি, সেসব আছে। কিন্তু এখন একটা সময় হয় কি, যে কোনো জিনিসেরই বিশ্রাম শব্দটা তো এমনি এমনি কিছুতে আসেনি না। সেটা সঠিকভাবে ব্যবহারও করতে হয়। ন্যাচারালি আমি এরকম হঠকারিতার জায়গায় যেতে চাই না, যার জন্য অনেক জায়গায় আমি এগুলো ছবি করি না। তারপর যে স্ক্রিপ্ট যদি পছন্দ না হয়, নানা রকম ব্যাপার আছে। সেই জন্য আমি এখন নিজেকে একটু মানে ওই হুল্লোড় করে বেরিয়ে চল যা হবে, সেটা আগে হতো, এখন আর এটা করি না, মানে বোথ সাইডস উপকারের জন্য। এবং স্যার একটা জিনিস আমরা সবসময় শুনে এসেছি, যে যেটা এখন আরো বেশি করে শুনছি, যে শুটিং করতে গেলে একটা সেফটির দরকার থাকে, যেটা আপনি তো মানে অনেক ডেঞ্জারাস শুটিংও করেছেন, যেরকম টনিকে আপনি প্যারাগ্লাইডিং করেছেন। তো সেই সময় মানে নিজেকে কিভাবে মানে পারান, যে নিজেকে কিভাবে বিশ্বাস করেন যে আমি প্যারাগ্লাইডিং করবো? বা টনিক 2তেও আমরা দেখবো আর একটা অ্যাডভেঞ্চার বোধ হয়। তো সেখানে কিভাবে, মানে সেখানে কি ভয় লাগে, বা সেখানে প্রোডাকশন হাউসের সঙ্গে কি আপনার কথা থাকে, যে ধরুন মানে মানে কিছু একটা তো সেফটি আপনাকে রাখতেই হবে, মানে আপনার সেফটি কি জানো তো? ওখানে যারা ছিল, ধরো দেব, তারপরে ধরো রতন, ওরা ভীষণ সতর্ক এবং রেসপন্সিবল। আর কি করো, আমাকে নিয়ে তো কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে না। সেদিক দিয়ে ওরা খুব সচেতন, এবং দেব ভীষণ ডাউন টু আর্থ ছেলে, এবং ভীষণ কেয়ারিং। কিন্তু ভয়টা তো আমার নিজের ভেতরে। আঘাতটা বাইরে থেকে আসে ঠিকই, কিন্তু আঘাত আসতে পারে, এটা করতে আসবে, এটা আমার ভেতর থেকে আসবে। সেইটাকে জয় করার দায়িত্ব তো আমার। সেটা আমি জয় করবো কি করে? আমার পার্সপেক্টিভ দেখে,
সেখানে দেখছি যে আমি যেটা করতে যাচ্ছি সেখানে আরেকজন বসে আছে, সে হয়তো আমার চেয়ে অনেক বয়স কনিষ্ঠ, সে হয়তো মানে একটু ভীষণ কেয়ারলেস বা একটু ডানপিটে। তো আমাকে সেই সময় ডানপিটে হতে হয়। আমি জানি এত মানুষ রয়েছে আমার সঙ্গে, অসুবিধা কি আছে। তারপরে করতে যখন এসেছি, আমি যদি প্রথম থেকে না করতাম ঠিক আছে, নিজের সঙ্গে লজিক্যালি যুদ্ধ করতে হয়, সাইকোলজিক্যাল, হ্যাঁ, মানে ওই করতে করতে হয়েছে। তারপর যা হয় হবে বলে একটা আছে না, চলো যা হয় হবে, এটাও কিন্তু একটা মেজাজের ব্যাপার, চলো যা হয় হবে, সেভাবে হয়েছে। আর সাহেব রাজার বাড়ি আপনি যে করলেন, এটার যে প্রোডাকশন হাউস, এটা খুব একটা বিগ হাউস নয় বা খুব একটা বড় নাম নয়, এটা একদম একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। তো আপনি তো বড় প্রোডাকশনে বহু কাজ করেছেন, এসবিএফ হোক, রাজ চক্রবর্তী ফিল্মস হোক। তো এবার সেখান মানে বড় প্রোডাকশন এবং ছোট প্রোডাকশনের মধ্যে মানে তফাৎটা কি হয় অ্যাকচুয়ালি? এই তফাৎটা এক্ষুনি ও একসঙ্গে দুম করে এক কথায় বলার মতো ব্যাপার নাই। দুটোর মধ্যে যে ইমোশন কাজ করে এক, ভালোবাসা এক, পরিশ্রম এক, গল্প সেটা দেখা যাবে যে যারা বড় করেছে তাকে হয়তো অনেক সময় এটা বড় হয়ে যাচ্ছে, যার কোমরের জন্যই তার গল্পটা ভালো, এরকম হতে পারে। তো এখন এইখানে বসে এইসব কোনটা বড় কোনটা ছোট এটা হিসেব হয় না। ভালো ভালো আমরা হয় না যে আমার বিরাট বড় দোকানে গিয়ে খেলাম, সে ঠিক আছে, দূরে কোথাও বেড়াতে গেলাম, একটা গ্রাম, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে একটা মিষ্টির দোকান, সেখানে জিনিস খেলাম, ও জীবনে হয়নি, এরকম হয়ে যায় তো। তাহলে এমন কচুরি সেখানে খেলাম, যার তার আগে কলকাতায় এত কচুরি খেয়েছি, পুটিগ্রামে খেয়েছি, এতে খেয়েছি, এত সুন্দর খাইনি, হয় না। তো ওই ব্যাখ্যা করা যায় না। আর আপনি অনেকদিন থেকে তো রেডিওর কাজে একটু বন্ধ রেখেছেন, রেডিওর কাজ আপনি খুব পপুলার ছিল, আপনার গল্প শুনতাম প্রত্যেক রোববার। তো রেডিওর কাজটা বন্ধ রাখার কারণ কি এই মুহূর্তে এখন যাতায়াতের সময়? রেডিও মানে আমার অল ইন্ডিয়া রেডিও না না, মানে আমি বলছি রেডিও, ওরা এখন এটা করে না তো, করে। তারপর আমি ওই দেখে তো পড়তে হবে, মানে আমি তো এখন দেখতে অসুবিধা হয়, তাও আমি করেছি, ওরা বলছি আমি শুনছি, তারপর বলছি, এটা হয়েছে। আর রেডিও তো এখন একটা সিস্টেম হয়ে গেছে, এখন ইউটিউবে হয়ে গেছে পুরোটাই। জানি না, আমি রেডিও, অল ইন্ডিয়া রেডিও হচ্ছে 1 নম্বর, আশপাশে কেউ নেই। সেখানে আমি যতদিন ওটা চালু ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে, ততদিন আমি রেডিও করেছি। আর স্যার মানে দৈনন্দিন আপনার জীবনে যখন কাজ না থাকে তখন কিভাবে সময়টা কাটান? মানে কাজ না থাকলে তো একটু বোর লাগে, কিন্তু এখন তো পড়াশোনা করতে পারছি না। পড়াশোনা থাকলে আমার বই আছে, বইয়ের মধ্যে ঢুকে গেলাম আর শেষ। কিন্তু এখন তো মানে বইটা পড়তে পারি না, চোখের ঝামেলা হয় বলে, লেখালেখি থাকে, সে সব কিছু। এখন ওইটা অসুবিধা হয়। কিছু গান টান শুনলাম হয়তো, সেটা আলাদা। কিন্তু এখন আমার যেটা সবচেয়ে শখের জিনিস, সেটা হচ্ছে পড়া এবং লেখা, এটা একটু অফ হয়ে গেছে, সেটা একটু কষ্ট হয়, অসুবিধা হয়। সিনেমার ক্ষেত্রে তো স্ক্রিপ্ট পড়তে একটু অনেক সময়। না, স্ক্রিপ্ট আমি যখন বলছি, আমাকে নিলে কিন্তু ভালো একজন ভালো থিয়েটারের মানুষ বা যে স্ক্যান করতে পারে, আমি বলে দেবো, আমি স্ক্যান করে দেবো, সেইভাবে সে বললে আমি তখন ডায়মন্ডে যাই, ওইটা আগে শুনে নিই, তারপর বলি। ওকে স্ট্রেট মানে উইদাউট অ্যাক্টিং আমাকে কানে দিয়ে দেবে, অ্যাক্টিংটা আমি করবো এখানে। আর স্যার আরেকটা জিনিস আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা, যেটা আপনি আপনার মতামতটা বলবেন, যে আপনি তো যখন ধরুন আপনি যেহেতু অনেকদিন কাজ করছেন, তো পুরোনো দিনে আমরা দেখেছি, পুরোনো দিন বলতে আজকে থেকে প্রায় আমরা যদি 10 বছর এগিয়ে যদি যাই, তাহলে আমরা দেখতাম তখন যেরকম বাংলা সিনেমার যে কালেকশন হতো, যারা সিনেমা হলের লোক যেরকম পরিমাণে যেত, এখন সেটার পরিমাণ অনেক কমে গেছে। এখনই টনিক বা প্রজাপতি এরকম ছবি না এলে লোককে হলমুখী করাটা একটু অন্যরকম, মানে লোকে যেতে চায় না হলে। তো এটার কারণ হিসেবে কি শুধুমাত্র এই যে লকডাউনের পর একটা মানুষের একটা সিনেমা হলে যাওয়ার যে অভ্যাসটা, সেটা চলে গেছে, শুধু কি এটা, নাকি আপনি যদি একটু বলেন? না না, যেটা সব একজনের কাছে এক রকম ন্যারেটিভ থাকতে পারে। এখন হলগুলো কি করবে, তার মেনটেনেন্সের জায়গা একটা আছে। তারপরে হলগুলোতে এখন তো ছবি আসলে হলগুলো তারা তাদের প্রফিটের জায়গাটা কমে গেছে। মানুষ এখন সব সাদা পৃথিবীটাতে হাতের মুঠের মধ্যে চলে এসেছে। চোখ কুন করে দেখে, তবু দেখবে। কিন্তু সিনেমা একটা বড় স্ক্রিনে দেখবে, বড় তার যিনি সিনেমা করছেন তার পরিশ্রমটা সার্থক হয়। তারপরে সেইটা ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে, সাধারণ মানুষের কাছে যে হলগুলো ছিল, সেগুলো মানে বিগ স্ক্রিন যেগুলো ছিল, সেখানে মানুষ সিনেমাটা দেখতো, প্রাণ খুলে দেখতো। তো সেখানে তারা সেই মেনটেনেন্স গুলো নষ্ট হয়েছে, কারণ আছে, সেখানে যাওয়া কমে গেছে মানুষের।
তারা হাতে পেয়ে গেছে সবকিছু, তারপরে ঘরে বসে টিভিতে দেখছে। আর যারা একটু অন্যরকম, তারা ওই মলে যাচ্ছে, সেখানে প্রচুর খরচা, তো টিকিটের দামও 300 টাকা দিয়ে হ্যাঁ, তারপরে তার সঙ্গে আরো 300 যোগ হবে, তারপরে সঙ্গে যদি আত্মীয় স্বজন থাকে তার সেগুলো আরো যোগ হ্যাঁ, হবে। 4 দিন থাকলে 1200 হয়ে যাবে। তারপরে পপকর্ন আছে, খাওয়া দাওয়া আছে, গাড়ি ভাড়া আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি একটা মানে 2-3 হাজার টাকা মতো খরচা হয়। ওই জন্য মানুষ যারা পারে তারা এফোর্ট করছে। আর স্যার কমেডি তো আপনি বরাবর মানে আপনি মানে আপনার কমেডি মানে সত্যি মানে খুব মন মানে হাসিতে ভরিয়ে দেয়, যেটা আপনার প্রত্যেকটা কাজই। তো আপনি কমেডিটা বরাবর মানে যখন আপনি করেন তখন আমি জানি না কি আপনার মধ্যে সেই সময় মানে কিরকম মানে আপনি করেন, যেটা সত্যি দেখে হাসতে বাধ্য, মানে যে হাসে না সেও হাসে। তো মানে আপনি কমেডিটা পুল আপ করাটা আমরা জানি একটু ডিফিকাল্ট হয়ে যায়, লোককে হাসানো। তো সেটা আপনি বরাবর কিভাবে করেন, মানে একটা চরিত্রতে ঢোকেন কিভাবে, বা সেটার কমেডিটা পুল আপ করেন কিভাবে? দেখো, এটা শুধু একটা, তুমি আজকে আমার কাছে একটা এরকম ইন্টারভিউ নিচ্ছে বলে একটা প্রশ্ন করলে আমি 2 কথায় উত্তর দিয়ে দিলাম, এটা সে নয় কিন্তু। এটা একটা মানে ওয়ার্কশপ আইটেম, একটা ওয়ার্কশপ আইটেম এটা। কেন মানুষ হাসে, কেন মানুষ কাঁদে, তার জন্য তোমার ভাবনা কি? যিনি পারফর্ম করে মানুষকে হাসাবেন বা কাঁদাবেন, তার কোন কোন জিনিসগুলো অনুশীলনে আসবে, এটা বিরাট বড় ব্যাপার। এক কথায় এ হয় না। মানুষ, ব্যাপার হচ্ছে যে আমি একটা সংলাপ উচ্চারণ করলাম আর মানুষ হাততালি দিল, এটা নয়। সঙ্গে আমরা কথা বলি কেন, এবার ব্যাকরণের কি হয়ে যাবে, মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা। তাহলে সেই ভাষা হচ্ছে, আমি যে ভাষায় কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি। মনের ভাব প্রকাশ করার যে কিভাবে করতে হয়, নিজের ব্যক্তি জীবনে করতে গিয়ে মানুষ হিমশিম খায়। মনের ভাব প্রকাশ করতে গিয়ে খণ্ডযুদ্ধ হয়ে যায়, রক্তপাত হয়ে যায়। মনে রয়েছে এক জিনিস আর প্রকাশ করার সময় করলাম আর এক। সে ওটি এক কথায় সে উত্তর দেওয়া যায়। মানুষ কেন হাসে, কেন কাঁদে, এই যে প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি প্রশ্নকর্তা দিতে পারে, তখন তার উত্তরটা দেওয়া যায়। আপনাকে আমি ধরুন করলাম যে মানুষ কেন কাঁদে বা কেন হাসে। হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করলে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি একটু বলেন। আমি এক কথায় উত্তর দেবো, দুটোর উৎস হচ্ছে অসঙ্গতি। মানুষ কাঁদে অসঙ্গতিতে কাঁদে, হাসে অসঙ্গতিতে হাসে, ব্যাস। তো অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আমি বলবো যে আপনার আপকামিং কাজ কি কি আসছে সেটা যদি একটু দর্শকদেরকে বলেন। আপকামিং কেমন ওইরকম আসে না, আমি হা করে তাকিয়েও থাকি না, তারপরে কই এলো এলো এও দেখি না। এখন তো দর্শকরা দেখতে পাবে সংসারের সংকীর্তনে। হ্যাঁ ওইটা, হ্যাঁ তাও বলেছি, ওটা যেমন সেই ধারাবাহিক গুলো 22টির দ্বারা কাজ করা, ও আমার দ্বারা হবে না। আমি মাসে এই কদিন দেবো, সারাদিন এই ঘন্টা দেবো, থাকবো এতক্ষণ, কাজ করবো এতক্ষণ, সব একদম মানে কথা বলে নিয়েছে, একদম কথা বলে নিয়েছি। মানে কি বলবো, প্রবীণত্বের সুযোগ নিয়ে, অ্যাডভান্টেজ নিয়ে আমি এগুলো বলেছি, যদি মানতে পারো আমাকে দিয়ে করো, আমি আনন্দ পাবো, তোমার আনন্দ পাবে। এবং প্রোমোটাও ভালো লেগেছে সবার। ওদের একটা প্রোমো বেরিয়েছে তো, আমি আপনাকে দেখাচ্ছি, এই হয়ে যাক ইন্টারভিউটা, ওদের একটা প্রোমো বেরিয়েছে, যেখানে আপনি বন্দুক হাতে আপনি এরকম শুয়ে রয়েছেন, একটা প্রোমো রয়েছে যেটা ওদের বের করেছে ওরা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো টনিক 2 তো আসছে এই বছর। টনিক 2 তো শুনছি নাকি আসছে। হ্যাঁ, এই বছর ক্রিসমাসে দেবদা অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে। করলেই দেখা যাক না কি হয়। সেখানে আবার নতুন অ্যাডভেঞ্চার, আপনাকে আবার নতুন ভাবে আরেকবার দেখতে পাবো। তো ধন্যবাদ স্যার, আপনি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, আমি তো বললাম ছবিটা দেখবেন, অবশ্যই দেখবেন। আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো, আপনারা ভালো থাকবেন, নতুন বছর আসছে, আমার শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। তারপরে এই যে এত কষ্ট করে অল্প সঞ্চয় নিয়ে কত, এবং অনেস্টলি কত অসুবিধের সম্মুখীন হয়ে এই যে ছোট ছোট কাজগুলো যারা করছে, তাদের সাহায্য করুন। তাদের, আপনাদের সাহায্য, আপনাদের শুভেচ্ছাই তো তাদের মূলধন। সুতরাং দয়া করে দেখবেন, তাদের তারা উৎসাহিত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে, এবং আপনারা যারা যারা ভিডিওটা ভালো লাগবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন। স্যারের প্রচুর ভক্ত রয়েছেন তো, এবং সাহেব রাজার বাড়ি দেখবেন। আগামী 15ই মে ছবিটি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এবং দূরেও আসতে পারে আপনাদের বাড়ি থেকে। তো সেখানে গিয়ে দেখবেন, এবং স্যারকে তো আমরা দেখতেই পাবো সংসারের সংকীর্তনে, আর মাত্র ঠিক 2 দিন পর থেকেই।
সোমবার থেকে দেখতে পাবো। তো আপনারা দেখবেন, স্যারকে জানানোর কোনো জায়গা নেই, কারণ আপনি তো সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ নন। তো ডিরেক্টরকেই জানাবেন বা প্রডিউসারকেই জানাবেন। তো অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। রাইট রাইট রাইট।